ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো আমি আজকে তোমাদের সাথে গত ক্লাসে একটা অধ্যায় নিয়ে আমি কথা বলতেছিলাম। সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়। যে অধ্যায়টার নাম ছিল তোমাদের পদার্থ অবস্থা চাপ। এই অধ্যায়ে আমার যতটুকু মনে আছে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম ওই অধ্যায় বস্তু চাপ কি জিনিস সেটা নিয়ে। কোনো তলের উপরে চাপের মান কোন সূত্রতে আমরা বের করবো সেটা জেনেছিলাম। তরল পদার্থের ভিতরে চাপের মান কেমন হবে বা কোন সূত্রতে বের করেছিলাম আমাদের জানা আছে। ঘনত্ব কি জিনিস এটা নিয়েও গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, এবং আরেকটা জিনিস গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপের পরিমাণ নিয়েও আলোচনা করেছিলাম, এবং এটাও বলেছিলাম যে বায়ুমণ্ডলের চাপের জন্য পৃথিবীতে কিন্তু মানুষের অস্তিত্ব আজ পর্যন্ত টিকে আছে। যাই হোক, যারা গত ক্লাসে ভিডিওটা তোমরা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিবা, তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করতেছি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে অলরেডি একটা চিত্র আঁকাই ফেলছি। সেটা হচ্ছে এই চিত্রটা দেখে তোমাদের অনেক কিছু তোমাদের হয়তো মনে করতেছি চিত্রটা আমি কিসের জন্য আঁকাইছি বা তোমরা অলরেডি ধরে ফেলছো। হ্যাঁ, এই চিত্রটা আমি আঁকাইছি হচ্ছে প্যাসকেলের সূত্র ব্যাখ্যা করার জন্য। প্যাসকেলের সূত্রে বিজ্ঞানী প্যাসকেল তিনি যে কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন যে একটা আবদ্ধ পাত্রে সেখানে যদি তরল বা বায়ু পদার্থ থাকে তাহলে বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপ বিন্দু মাত্র কমবে না। তাহলে সেটা কি হবে, ওই চাপটা ওই তরল পদার্থ বা ওই আবদ্ধ পাত্রের ভিতরে যে তরল বা গ্যাসীয় পদার্থ বা বায়ু পদার্থ আছে সমস্ত অংশে সমানভাবে সেটা কি করবে, সমানভাবে সেই চাপটা আসলে সব দিকে সঞ্চালিত হবে। তিনি এই কথা বলেছিলেন। তো সেটার ব্যাখ্যা নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। হয়তো তোমাদের মধ্যে অনেকে জানো, তারপর আমি এটা নিয়ে আজকে হালকা পাতলা একটু আলোচনা করব। আমি অফিসিয়াল ভাষায় ব্যাখ্যাটা বা বিবৃতিটা একবার বলতেছি। যখন আবদ্ধ পাত্রে তরল বা বায়ু পদার্থের মধ্যে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ বিন্দু মাত্র না কমে ওই পাত্রের তরল এবং বায়ু পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এটা ছিল প্যাসকেলের আমাদের সূত্রের বিবৃতি। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্যাসকেলের সূত্রের বিবৃতি ব্যাখ্যা করার জন্য আমি একটা চিত্র আঁকাইছি। প্যাসকেল সাহেব তিনি যখন পরীক্ষাটা করতেছিলেন, পরীক্ষা করার সময় তিনি একটা পাথর নিয়েছেন এরকম গোলাকারের ফুটবলের মতো দেখতে, নিয়ে তিনি এরকম চারটা ছিদ্র রেখেছিলেন। যার তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম ছিদ্রটা একটু আকারে ছোট, তারপরেটা একটু বড়, তারপরেটা তার থেকে একটু বড়, তারপরেটা সবার থেকে বড়। অর্থাৎ আমরা যদি মনে মনে কল্পনা করি যে প্রথম যে পিস্টনটা আমি নিয়েছি, এই যে পিস্টনটা, এই পিস্টনটা তোমরা যে গত ক্লাসে বলছিলাম পিসকাইলের কথা, ইনজেকশন যেটাকে বলা, ইনজেকশন সিরিঞ্জ, সেই সিরিঞ্জের পিছনে যে কালো অংশটুকু থাকে যেটাতে আমরা পাঞ্চ করি সেটাকে বলা হচ্ছে। তো এটার যদি আমাদের ক্ষেত্রফল 1x, এটার যদি হয় 2x, এটার যদি আমাদের কি 3x এবং এটার যদি আমাদের কি হয় 4x একক হয়, তাহলে বিজ্ঞানী প্যাসকেল বলছিলেন যে আমি এখানে যদি 10 নিউটন 10 নিউটন বল প্রয়োগ করে থাকি। এখন দেখো এখানে যে প্যাসকেলের কথাটা, প্যাসকেল সাহেব তিনি যে কথা বলেছিলেন, তিনি চাপের কথা বলেছিলেন। তিনি বলছেন বাইরে থেকে যে চাপ প্রয়োগ করা হবে সেই চাপটা বিন্দু মাত্র কিন্তু কমবে না। কিন্তু আমরা ধরে, আচ্ছা দেখো মনে করো যে আমি এখান থেকে এখানে 10 নিউটন পার মিটার প্যাসকেল চাপ আমি এখানে প্রয়োগ করছি। তোমরা জানো চাপের একক হচ্ছে কি প্যাসকেল অথবা হচ্ছে সরি নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। এখন এই চাপটা তিনি বলেছেন এই চাপটা তাহলে কি হবে, তার ভাষ্য মতে বা তেনার ভাষ্য মতে এই চাপটার ভিতরে প্রবেশ করে এই চাপটা এইদিকেও যাবে, এইদিকেও যাবে, কোন দিকে যাবে, ওই দিকেও যাবে, তাই নাকি? কিন্তু আমরা যদি এই চাপ দিয়ে একটা বলের হিসাব করি তাহলে তোমরা দেখতে পারবে যে এইটুকু দিয়ে এর মানে হচ্ছে কি, দেখো তোমরা এর মানেটা অলরেডি হয়তো তোমরা বুঝতে পারবে। এর মানে হচ্ছে যে 10 নিউটন বল কি হবে আমাদের 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হবে, তাই নয় কি? অর্থাৎ এখানে এইটার আমাদের ক্ষেত্রফল হচ্ছে 1, মনে করো 1 মিটার স্কয়ার। এখানে আমি কয় নিউটন বল প্রয়োগ করতেছি, এখানে আমি কয় নিউটন বল প্রয়োগ করতেছি, এখানে আমি বল প্রয়োগ করতেছি 10 নিউটন। তাহলে তোমাদের মনে বা তোমাদের মধ্যে অনেকেই হয়তো ধরেই নিবে যে এখানে যে 10 নিউটন বল দিচ্ছে হয়তো বা এই 10 নিউটন বল এখানেও দিবে, আবার এই 10 নিউটন বল এখানেও যাবে, আবার এই 10 নিউটন বল আবার এখানেও যাবে, এখানেও কিন্তু যাবে। আসলে কিন্তু তোমরা এই ধারণা যারা নিয়ে আছো তারা সম্পূর্ণ ভুল। কারণ এখানে যে 10 নিউটন বল আমি প্রযুক্ত করলাম, এই 10 নিউটন বলের জন্য আমি এই 2 নাম্বার সিলিন্ডার আমি পাবো হচ্ছে 20 নিউটন বল, এবং এই 3 নাম্বার সিলিন্ডার আমরা পাবো হচ্ছে 30 নিউটন বল, এবং এই 4 নাম্বার সিলিন্ডার আমরা পাবো হচ্ছে 40 নিউটন বল। কেন পাচ্ছি এই বলটা, আসলে কেন পাচ্ছি এই প্রশ্নটা তোমাদের মনে আসা স্বাভাবিক। আমি সেটার ব্যাপারে আমি এখন দিব তোমাদের।
আমরা এই প্যাসকেলের সূত্রের বিবৃতি জানার আগে আমি যখন চাপ পড়াইছিলাম তখন চাপের আমি একটা সমীকরণ তোমাদের শিখাইছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে চাপ পি সমান সমান হচ্ছে লেখা যাচ্ছিল হচ্ছে কি এফ ডিভাইড হচ্ছে কি এ। চাপ পি সমান সমান লেখা যাচ্ছিল এফ ডিভাইড হচ্ছে কি এ, অর্থাৎ চাপ সমান সমান বল ভাগ হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। তাহলে আমি যদি এখান থেকে এই জায়গাটুকু থেকে যদি বলের মানটা বের করতে চাই, তাহলে বল এফ সমান সমান আমরা কি পাবো, আমরা এখানে বল এফ সমান সমান আমরা পাবো হচ্ছে কি পি এ। বল এফ সমান সমান আমরা পাবো হচ্ছে কি পি এ। আমি আগেই বলেছি এখানে আমার 1 মিটার স্কয়ার এই 1x ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রফলটার জন্য আমি 10 মিনিট বল প্রয়োগ করি, তাহলে এখানে ক্ষেত্রফল আমার কত 2। তাহলে 2 যদি হয় তাহলে আমার এখানে প্রয়োগ করা হয়েছিল 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা হয়েছিল কত আমাদের 10 নিউটন। আর এইটার তুলনায় আমরা এটা ধরে চেয়েছি এটা দ্বিগুণ, এটা প্রথম সিলিন্ডার বা প্রথম পিস্টনের দ্বিগুণ ক্ষেত্রফল আমার হচ্ছে এটা। তাহলে এই মতে তার মানে এখানকার যে আকার বা আয়তন এই পিস্টনের এই পিস্টনের সমান আকারের দুইটা পিস্টন লাগবে আমাকে এই জায়গাটাতে ভরাট করে দিতে, অর্থাৎ এটাকে পূর্ণ করতে, তাই নয় কি? যদি তাই হয় তাহলে সেই হিসাব করতে গেলে আমার এখানে তাহলে 10 মিনিট পার মিটার স্কয়ার, তাহলে ক্ষেত্রফল আমার কত এখানে হচ্ছে, তাহলে এটা দ্বিগুণ, তাহলে এখানে 2 হবে। তাহলে ক্ষেত্রফল যদি আমাদের 2 গুণ হয় আর পতিত চাপ হচ্ছে আমাদের কত 10 মিটার পার মিটার স্কয়ার, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কত 2 সমান সমান হচ্ছে কত আমার এখানে 20 নিউটন। অর্থাৎ আবার এখানে দেখো এখানে আমার যে পিস্টনটা আছে এই পিস্টনটা কিন্তু 3 গুণ, কোনটা 3 গুণ, এইটার 3 গুণ। এখানে যদি আমার 10 নিউটন বল প্রয়োগ করা হয়ে থাকে তাহলে এখানে আমরা অবশ্যই পাবো কয় নিউটন, 30 নিউটন বল পেয়ে থাকবো। আবার এখানকার যে পিস্টন এই পিস্টনের 4 গুণ বা বড় পিস্টনটা নেওয়া আছে আমার এখানে, অর্থাৎ এই পিস্টনটাকে ভরাট করতে গেলে এখানকার এই পিস্টনের 4টা পিস্টন আমার লাগবে। অর্থাৎ এখানে যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে এখানে হবে কত, অবশ্যই 40 নিউটন বল আমি এখানে কিন্তু পেয়ে যাব। দেখো এখানে তুমি সামান্য 10 নিউটন এতগুলো যদি আমি মিশাই দেওয়ার ফলে তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে যে এতটুকু মিশিয়ে দেওয়ার পরে আমরা যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে 10 নিউটন বল প্রয়োগ যখন করতেছি তখন এখানে পাচ্ছি কত 20, এখানে পাচ্ছি কত 30, চতুর্থ সিলিন্ডার পাচ্ছি কত, পিছনে পাচ্ছি কত 40। তাহলে আমার দেখো 10 নিউটন বলের জন্য আমি পাচ্ছি 40 আর 30 হচ্ছে কত আমার এখানে 70 আর 20 হচ্ছে কত 90। 90 নিউটন বল কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র এই 10 নিউটন বল প্রয়োগের ফলে। আর এই জন্যই এই প্যাসকেলের এই সূত্রটাকে আমরা বলি হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, অর্থাৎ অল্প একটু বল প্রয়োগ করলে কিন্তু আমরা বেশি পরিমাণ বল কিন্তু আমরা পেয়ে থাকি। এর বাস্তব প্রয়োগ কথায়, এর বাস্তব প্রয়োগটা আমরা দেখি, আমরা জ্যাক স্ক্রু দেখে থাকি। আমরা বড় বড় ট্রাক বা বড় গাড়ি নষ্ট হয়ে গেলে সেটাকে আমরা ওঠানোর জন্য একটা যন্ত্র ব্যবহার করি যেটাকে জ্যাক স্ক্রু বলা হয়। ওই জ্যাক স্ক্রুতে অল্প বল প্রয়োগ করে বিরাট ওজনের টাকা আমরা তুলতে পারি। অথবা আমরা সরিষার কথা অনেকেই জানি, সরিষা যখন আমরা কোনো কারখানায় গিয়ে পেরাই, যেটাকে আমরা সরিষার তেল বলে থাকি, ওই তেলটা যেভাবে বের হয়ে থাকে ওখানেও কিন্তু মূলত আমাদের এই প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিটা কিন্তু কাজ করে থাকে। তাই এটা তোমরা মাথায় রাখবে যে স্যার প্যাসকেল তিনি যে বলে গেছিলেন, তিনি শুধু বলে গেছিলেন যে চাপের পরিমাণটা কিন্তু আমার আসলে চাপের পরিমাণটা কিন্তু সবসময় সমানই থাকবে, কিন্তু বলের পরিমাণের কথা কিন্তু তিনি কখনোই কিন্তু একই থাকবে এই কথা কিন্তু তিনি বলেননি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে বলটা কেন বৃদ্ধি পাচ্ছে? এই যে আমাদের এই সূত্রটা, আমাদের পি সমান সমান হচ্ছে এ ডিভাইডেড হচ্ছে কি এ। যখনই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তখনই কিন্তু তোমার এই প্রযুক্ত বলের মান কিন্তু অটোমেটিক্যালি তোমার কিন্তু বৃদ্ধি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ব্যাপারটুকু। আমি এই প্যাসকেল সূত্রের অফিসিয়াল বিবৃতি আরেকবার বলতেছি যে কোনো আবদ্ধ পাত্রে, সে পাত্র যদি তরল বা বায়ুমণ্ডল থাকে, বাইরে থেকে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ কিছুমাত্র না কমে ওই পাত্রে তরল বা বায়ু পদার্থের ভিতরে সমানভাবে সেটা কি হবে, সঞ্চালিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গত ক্লাসে আমি তরল পদার্থের ভিতরে কোনো বস্তু চাপের পরিমাণ নির্ণয় করার জন্য একটা সমীকরণ আমরা পেয়েছিলাম যে চাপ পি সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে কি এইচ রো জি। এটা আমরা পেয়েছিলাম চাপ পি সমান সমান হচ্ছে এইচ রো জি। কিন্তু এই সূত্রটা এখন একটু তোমরা কল্পনা করো, সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় পুকুরে তোমরা সাঁতার কাটতে গিয়েছো বা পুকুরে গোসল করতে গিয়েছো, তো পুকুরে গোসল করতে গিয়ে তোমাদের আসলে যে ঘটনাটা ঘটে, তোমরা যখন পুকুরে ডুব দাও, কিছুক্ষণ ডুব দেওয়ার পরে কিছুক্ষণ পর তুমি দেখতে পাবে যে তুমি উপর দিকে উঠে আসছিস, কোনো একটা অদৃশ্য শক্তি বা অদৃশ্য বল তোমাকে যেন উপর দিকে তুলে আনছে। এই বলটা আসলে কে? অথবা এক বালতি পানির কথা তোমরা তোমরা চাইলে পরীক্ষা করতে পারো। এক বালতি পানি নিবা, সেই পানির উপরে তুমি একটু হাত দিবা, হাত দিয়ে দেখবা তোমার হাতটা একটু হালকা মনে হচ্ছে, একটু ওজন মানে পাতলা হয়ে গেছে তোমার হাত, এরকম মনে হবে। হাতটা তোমার ভেসে আসছে, কেন এরকম হচ্ছে? এই তথ্যটা নিয়ে আমরা এখন আলোচনা করব।
এই যে পুকুরে তুমি যখন গোসল করতে যাও, ডুব দিলে তোমাকে পানি কি একটা অদৃশ্য শক্তি তো তোমাকে উপর দিকে তুলতেছে। তোমরা হয়তো অলরেডি বুঝতে পারতেছো আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে প্লবতা। আহ এই প্লবতাটা আসলে কি জিনিস? এই প্লবতা হচ্ছে এক ধরনের বল। এই প্লবতা হচ্ছে এক ধরনের বল। এই প্লবতাকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। কোনো তরল পদার্থে বা কোনো বায়বীয় পদার্থে কোনো বস্তুকে নিমজ্জিত করা হলে ওই তরল পদার্থ বা ওই বায়বীয় পদার্থ কোনো বস্তুর উপরের দিকে, কোনো বস্তুকে ঊর্ধ্বমুখী বা উপরের দিকে যে বলটা প্রয়োগ করবে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে প্লবতা বল। এখন এই প্লবতা বলের মান হিসাব আমরা এখন বের করার চেষ্টা করবো কিভাবে আসলে প্লবতা বলের মানটা আসলে বের করা যায়। আসো আমরা একটু প্লবতা বলের মান একটু বের করার চেষ্টা করি। ধরে নাও একটা পাত্র, এই পাত্রটার ভিতরে একটা সমান ক্ষেত্রফলের দুই পাশে সমান ক্ষেত্রফলের একটা সিলিন্ডার মনে করো তুমি বসাইছো। মনে করো সমান ক্ষেত্রফলের একটা সিলিন্ডার তুমি নিছো, যেখানকার এই পাশের ক্ষেত্রফল হচ্ছে তোমার হচ্ছে এ। মনে করো যেখানকার ক্ষেত্রফল হচ্ছে এ, এখানকার ক্ষেত্রফল তোমার মনে করো হচ্ছে এ, অর্থাৎ দুই পৃষ্ঠের ক্ষেত্রফল সমান। এখন আহ একটু বড় করে চিত্রটা আমি একটু আঁকাই, তোমাদের সুবিধা হবে। একটা বড় পাত্র নিলাম, যে পাত্রটার ভিতরে আমি একটা সিলিন্ডার নিলাম, যে সিলিন্ডারের উভয় পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাদের হচ্ছে সমান, সেটা হচ্ছে কি এ। এবং মনে করো যে এই যে পৃষ্ঠটা, এই সিলিন্ডারের উচ্চতা তুমি ধরে নাও হচ্ছে কি আমাদের এইচ। এখন যে পাত্রটা আছে, এই পাত্রটার ভিতরে তুমি এটা নিচ্ছ, ধরে নাও যে এই পাত্রটার ভিতরে কিছু তরল পদার্থ ছিল। কিছু তরল পদার্থ আছে, মনে করো যে এটা তরল পদার্থ, এটা তরল পদার্থ আছে, মনে করো পানি আছে এখানে। তো এই পানিগুলো এখানে আছে। এখন তুমি কল্পনা করো একটু, যে এখন এই যে পাত্রটার উপরের পৃষ্ঠে যে তরল পদার্থটা আছে, এই তরল পদার্থটা কিন্তু অবশ্যই এই পাত্রটা উপরের দিকে নিচের দিকে আসলে কি বল, একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা বলতেছি নিম্নমুখী বল। অর্থাৎ এই পাত্রটা উপরে এই পানিগুলো আসলে কি প্রয়োগ করবে, নিচের দিকে একটা বল প্রয়োগ করবে। ঠিক তেমনি আমাদের নিচে, পাত্রের নিচে যে তরল পদার্থগুলো আছে, এই তরল পদার্থগুলো আসলে কি করবে, উপরের দিকে একটা কি প্রয়োগ করবে, উপরের দিকে একটা বল কিন্তু প্রয়োগ করে থাকবে। এখন তোমরা জানো যে একটা তরল পদার্থের ভিতরে উপরের দিক থেকে যে বলটা আসলে দেওয়া হয়, সেটা থেকে নিচের দিক থেকে যে বলটা দেওয়া হয়, সেই বলের মানটা কিন্তু আমাদের অনেক বেশি হয়, কারণ উচ্চতা। হ্যাঁ, কারণ উচ্চতা কেমন দেখো, চাপের পরিমাণটা উপর থেকে যে পানিটা পাত্রটার উপরে যে চাপ দিচ্ছে তার থেকে বেশি চাপ প্রযুক্ত হবে নিচের থেকে উপর দিকে। কেন? আমরা জানি যে চাপ পি সমান সমান হচ্ছে কি এইচ রোজি, অর্থাৎ এই উচ্চতার মানের উপর কিন্তু তরল পদার্থের ভিতরে আমরা কিন্তু চাপের মানটা নির্ভর করে আমরা গত ক্লাসে কিন্তু এটা শিখছিলাম, তাই নাকি? কেন আসলে এরকম হয় দেখো, ধরে নাও যে তোমার এই পাত্রের উপরিতল থেকে, এই পাত্রের উপরিপৃষ্ঠ থেকে আমার পানির যে উপরিপৃষ্ঠটা, পানির উপরি পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উচ্চতা, তুমি ধরে নাও এখান থেকে এই পর্যন্ত উচ্চতা তোমার হচ্ছে h1। আশা করি তোমরা বুঝতে পারছো যখন আমার কথাগুলো শুনতেছ। আমি পাত্রটার উচ্চতা ধরছিলাম হচ্ছে তোমার কি h ধরছিলাম। এখন কল্পনা করো যে পাত্রের নিচের থেকে, অর্থাৎ পাত্রটার এই জায়গা থেকে, পাত্রটার নিচের থেকে একেবারে পাত্রের উপরিতল পর্যন্ত কিন্তু তোমার উচ্চতা, কিন্তু পানি যখন নিচের দিক থেকে চাপ প্রয়োগ করবে, হ্যাঁ, ধরে নাও যে আমি পানিতে আছি, পানি যখন আমাকে চাপ প্রয়োগ করবে, তখন আমার নিচে কিন্তু আমাকে উপর দিকে তোলার জন্য চাপ প্রয়োগ করলে, একই সঙ্গে আমার উপরে যে পানিগুলো আছে তাকেও কিন্তু উপরে টেনে তোলার জন্য বল প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে, যার জন্য কিন্তু পুরা উচ্চতাটা কিন্তু তোমাকে নিতে হবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উচ্চতা আমি ধরে নিলাম, তাহলে আমার কি এখানে h2। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে, সেটা হচ্ছে যে এখানে এই যে h2 যে মানটা আছে, এই h2 আর এই যে h1, এই দুইটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কিন্তু এই h এর মানটা পাবো। অর্থাৎ এই h2 মাইনাস h1 যখন আমি করব, তখন আমি কার মান পাবো, আমার কিন্তু h এর মানটা পাবো। অর্থাৎ এই h এর মানটা কিন্তু বলা হচ্ছে কার মান, এটা কিন্তু আমাদের হচ্ছে পাত্রের উচ্চতার মান। এখন আমরা প্লবতার মানটা বের করি, অনেক সংক্ষেপে আমরা বের করার চেষ্টা করবো। দেখো, ধরে নাও যে আমার এখানে h1 উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে ছোট উচ্চতা। এখন এই উচ্চতা যখন উপর থেকে পানি এই সমান ক্ষেত্রফল, অর্থাৎ সিলিন্ডার উপর পৃষ্ঠে যখন চাপ প্রয়োগ করবে, তখন সেই চাপের মানটা হবে, তোমরা জানো, চাপের মানটা তোমরা হবে জানো, যে আমরা ধরে নিলাম যে P1 এর জন্য, H1 এর জন্য চাপের মান হচ্ছে H1, H1 উচ্চতার জন্য চাপের মান P1, তাহলে আমাদের হবে কি এখানে H1 রো জি, তাই নাকি? এখন এই নিচের পৃষ্ঠ থেকে যেহেতু নিচের তলগুলো সমানভাবে উপরের দিকে আমাদের কি প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে, তাহলে চাপ P2 নিচের দিক থেকে H2 এর জন্য আমরা ধরে নিলাম হচ্ছে P2, তাহলে আমরা এখানে কি হবে H2 রো, যে এটা কিন্তু চাপের পরিমাণ, তাই নাকি? পাত্রের উপরের পৃষ্ঠে চাপের পরিমাণ H1 উচ্চতায় আমাদের যেটা, আর পাত্রের নিচের পৃষ্ঠে H2 উচ্চতায় চাপের পরিমাণ হচ্ছে কোনটা, P2 সমান সমান হচ্ছে H2 রো জি। এখন তোমাদের আরেকটা সূত্র জানা আছে, ক্যাসকেলের সূত্র মতে, যে কোনো একটা তলের ক্ষেত্রফলের মান যদি তোমার জানা থাকে,
তাহলে সেই ক্ষেত্রফলের মান দিয়ে তুমি কিন্তু চাপের পরিমাণটা বের করতে পারবে। অর্থাৎ তুমি কিন্তু সেখান থেকে পাইবা চাপ পি সমান সমান আমাদের এই সূত্রটা জানা আছে যে একটা তলের ক্ষেত্রফলের মান যদি জানা থাকে তাহলে এবং বলের মান যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু চাপের পরিমাণটা বের করতে পারবো। ধরে নিলাম আমার এই সমান উচ্চতার জন্য নিচের দিকে যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলের মান হচ্ছে আমার হচ্ছে F1, আর উপরের দিকে যে বল প্রযুক্ত হচ্ছে তার মান হচ্ছে আমাদের কি F2। যদি তাই হয় তাহলে আমাদের কি হবে দেখো, আমরা কিন্তু এই দুইটা ভ্যালু পেয়ে গেছি দেখো। অর্থাৎ একটা পেয়ে গেছিল P1 সমান সমান আমরা পাইছি H1 রো জি, আরেকটা পাইছি P2 সমান সমান হচ্ছে H2 রো জি। এখন F1 উচ্চতার জন্য H1 উচ্চতা অর্থাৎ এই ক্ষেত্রফলের উপর F1 বলের জন্য চাপের মানটা আমরা পাবো হচ্ছে চাপ P সমান সমান হচ্ছে F1 ডিভাইডেড কি A। এখন এখানে F1 এর জন্য আমার এখানে চাপের মানটা কি হবে, এখানে P1। তাহলে F1 সমান সমান তুমি কিন্তু এখানে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ, তাহলে কি পাচ্ছ P1 হচ্ছে কি A, এই জিনিসটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। আবার ঠিক একই ভাবে আমরা কিন্তু এখানে পেয়ে যাব হচ্ছে F2 বলের জন্য আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে একই রকম করে আমরা পেয়ে যাব হচ্ছে কি P2 সমান সমান আমরা পাবো F2 হচ্ছে কি A, বা F2 সমান সমান তুমি পাইবা এখানে কি P2 কিন্তু পাইবা কি A। অর্থাৎ এখানে তুমি পাইলা F1 এর মান, নিচের দিকে বলের মান, আর উপর দিকে বলের মান তুমি পাইলা কত P2 A। এটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই নাকি? আমি একটু আগে বললাম যে তোমার এই F2 এর মানটা কিন্তু অবশ্যই বেশি হবে, কারণ কি আমার উচ্চতা এখানে বেশি আছে আর এখানে আমার কি আছে F1 এর মানটা কম হবে। যদি কম হয় তাহলে এইটুকুর আমাদের ওজনের মান কত বা প্রবণতার মান কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো কেমন বের করতে পারবো, আমরা F2 এর মান পাইছি, F1 এর মান কিন্তু পাইছি, আমরা এখানে ভ্যালুগুলো লিখে নিতে পারি যে F1 সমান সমান আমরা পাইছি হচ্ছে কি P1A, আর এটা পাইছি হচ্ছে কি F2 সমান সমান আমরা হচ্ছে পাইছি কি P2A, এই জিনিসটা পাইছি, তাহলে কি এখন প্লবতার মান কি, প্লবতা হচ্ছে এক ধরনের বল, আমরা একটু আগে জানলাম এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। প্লবতাকে যদি F দ্বারা প্রকাশ করে থাকি তাহলে প্লবতা F সমান সমান আমরা পাবো হচ্ছে F2 মাইনাস অলরেডি পেয়ে যাবো কি F1, তাহলে F2 এর মানটা আমরা পাইছি হচ্ছে কি P2A মাইনাস F1 এর মান পাইছি আমি কি P1 হচ্ছে কি A। P2 এর মানটা তুমি এখানে পাইছো, P2 এর মানটা আমরা পাইছি এখানে হচ্ছে A2 H2 রো জি ইনটু আছে আমার এখানে কি A, আর P1 এর মান আমরা পাইছি হচ্ছে কি H1 রো জি, H1 রো জি সাথে আছে আমার কি এখানে A। এখন এখান থেকে দেখো কমন নেওয়া যাচ্ছে a রো জি কমন নেওয়া যায়, এখান থেকে দুইটা থেকে a রো জি কমন নেওয়া যাচ্ছে। আমি এখান থেকে যদি a রো জি কমন নিই তাহলে আমরা পাবো এখানে কি দেখো h2 মাইনাস পাবো এখানে কি h1। লক্ষ্য করলে দেখতে পাবো এখানে h2 মাইনাস h1 সমান সমান আমার কি নেওয়া আছে এখানে পাত্রটার উচ্চতা কিন্তু নেওয়া ছিল। অর্থাৎ আমরা এখানে এরই পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আমরা a2 মাইনাস h1 এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে h2 মাইনাস h1 এর পরিবর্তে h লিখতে পারবো, অর্থাৎ a h রো যে আমরা এই জিনিসটা লিখতে পারবো। দেখো এখন তোমরা জানো এখানে একটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে যে এখানে দেখো আমরা ক্ষেত্রফল আর উচ্চতা পাইছি, পাত্রটার ক্ষেত্রফল আর উচ্চতা তোমরা জানো আয়তন সমান সমান লেখা যায় যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে কি উচ্চতা, আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাওয়া যায় ক্ষেত্রফল, সাথে উচ্চতা গুণ করে দিলে আমরা পেয়ে যাবো আয়তন। এই দুইটাকে আমরা গুণ করে দিলে আমরা কি পাবো আয়তন পেয়ে যাব। তাহলে আমাদের হবে হচ্ছে কি সমীকরণটা হচ্ছে h রো জি, অর্থাৎ f সমান সমান হচ্ছে আমাদের কি h রো জি। এটা হচ্ছে আমাদের প্লবতার সূত্র। আর এই প্লবতাটা আসলে কি জিনিস, এই প্লবতাটাই মূলত আসলে বস্তুর হারানো ওজন। এখন কল্পনা করো যে এখানে আচ্ছা একটু পরে আমি সেদিকে যাচ্ছি, তার আগে আমি এই কথাটা বলে নিই যে আমার এই সমীকরণটা থেকে কিন্তু এই সমীকরণটা আমাদের গ্রামটি বেশি হবে। তার কারণ কি এই সমীকরণটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভি আছে, হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকবে স্যার দুইটা তো একই জিনিস, আমরা তো ভিটা পাইছি আর এই দুইটা গুণ করি, ওই দুটো একই হওয়ার কথা। কিন্তু এখন কল্পনা করো তরল পদার্থের ভিতরে বা বায়ু পদার্থের ভিতরে এরকম সমান ক্ষেত্রফলের কোনো বস্তু নাও রাখা থাকতে পারে। এটা আমরা সিলিন্ডার ধরে রাখছি, এটা সিলিন্ডার না হয়ে যদি আমাদের একটা ফুটবল হইতো, হ্যাঁ ফুটবল না হয়ে যদি একটা বড় একটা পাথর হইতো, অথবা একটা নিরাকার যদি কোনো বস্তু হইতো, তো নিরাকার বস্তুর ক্ষেত্রে তো আসলে ক্ষেত্রফলের মান সব দিকে সমান কিন্তু হবে না, কিন্তু তার আয়তনের মানটা কিন্তু তুমি বের করতে পারবে। আর সেই জন্যই তোমার কোনো তরল পদার্থের ভিতরে অর্থাৎ প্লবতার মান যেটা এই আয়তনের উপর কিন্তু নির্ভর করে থাকে। অর্থাৎ তুমি যদি আয়তনের মানটা মানে জেনে রাখতে পারো কোনো পদার্থের, তাহলে সেই পদার্থটার প্লবতার মান তুমি কিন্তু অতি সহজে বের করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো তোমরা এই প্লবতার মানটা বের করার হিসাব। তোমরা এই জিনিসটা মনে রাখবে যে প্লবতার মানটা মূলত কিন্তু তার আয়তনের সাথে সম্পর্কিত। আয়তন পরিবর্তিত হলে প্লবতা পরিবর্তন হবে, আর আয়তন যদি পরিবর্তিত না হয় তাহলে প্লবতার মানের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আসলে হবে না। তো আমরা এই কথার উপর ভিত্তি করে আমরা নতুন আরেকটা জিনিস একটু তোমাদের সাথে আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে মনে করো
আচ্ছা, একটু আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মনে করে একটা পাত্র, এই পাত্রটার ভিতরে তরল পদার্থ আছে, পাত্রটার ভিতরে তরল পদার্থ আছে, এর ভিতরে আমি একটা কোনো বস্তু রেখে দিয়েছি যেটা ছিল ফাঁপা। হ্যাঁ, যেটা ছিল আমার কি ফাঁপা। তো এখন তোমরা জানো যে এই বস্তুটার একটা নির্দিষ্ট ভর আছে এবং এই বস্তুটা নিচের দিকে আমার কি প্রয়োগ করবে, ওজন প্রয়োগ করবে, অর্থাৎ নিচের দিকে বল প্রয়োগ করবে। তাই নাকি নিচের দিকে বল প্রয়োগ করে, এটা আমরা জানি ওজন এটা। আর তরল পদার্থ, নিচের তরল পদার্থগুলো উপরে তাদের কি প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা বলতেছি কি প্লাবতা বল। এখন এই পাত্রটা ধরে নাও যে ফাঁপা, এই পাত্রটার ভিতরে আমি যদি কোনো আচ্ছা, আরেকটা জিনিস মনে করো যে এই পাত্রটার উপর থেকে যে বল প্রয়োগ করতেছে আমাদের হচ্ছে 7 নিউটন বল প্রয়োগ করতেছে। হ্যাঁ, আর নিচের দিক থেকে আমার মনে করো যে এটা বল প্রয়োগ করতেছে হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করতেছে। তাহলে আচ্ছা, উপর থেকে আমার মনে করো যে 12 নিউটন বল প্রয়োগ করতেছে, তাছাড়া এটা ডুবে যাবে না। 12 নিউটন বল প্রয়োগ করতেছে, নিচের থেকে আমার হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করতেছে। তোমরা জানো নিচের দিকের এই বলটা থেকে উপরের দিকের এই বলটা কিন্তু আমার বেশি, যার জন্য বস্তুটা কিন্তু কি হচ্ছে আমার নিচের দিকে, অর্থাৎ পানিতে কিন্তু ডুবে গেছে বা তরল পদার্থে কিন্তু এটা আসলে ডুবে থাকছে। আমি একটু পরে তোমাদের ভাষণ আর নিমজ্জনের কারণ ওইদিকে নিয়ে যাবো একটু পরে। দেখো, সেটা হচ্ছে এখন এই বস্তুটা মনে করো ফাঁপা আছে। হ্যাঁ, এখন এই বস্তুটার ভিতরে আমি যদি বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে ভরে দিই, যেমন ধরো বড় বড় পাথর দিয়ে ভরে দিই, আমি এটাকে বড় বড় পাথর দিয়ে ভরে দিই, বড় বড় পাথর দিয়ে ভরে দিই, তাহলে কি এই নিচের দিক থেকে যে প্লাবতার মানটা, আমি আবার বলতেছি, এই ফাঁপা গোলকের ভিতরে আমি যদি বড় বড় পাথর দিয়ে ভরাট করে দিই, তাহলে নিচের দিক থেকে উপরের দিকে যে প্লাবতার মানটা, পানি যে নিচের দিক থেকে উপর দিকে বল প্রয়োগ করবে, এই বলের মানটা কি আমাদের বেশি হবে না কমে যাবে না সমানই থাকবে? এটা কিন্তু আসলে ভাবার বিষয়। আমি একটু আগে তোমাকে বললাম যে প্লাবতার মানটা কিন্তু তার আয়তনের উপর নির্ভর করে। অর্থাৎ প্লাবতার সমীকরণে আমরা দেখলাম এফ সমান সমান আমরা কি লিখলাম, ভি রো জি। জি তো সব জায়গাতে সমান, রোটা হচ্ছে যে তরল পদার্থ নিয়ে তুমি কাজ করবে, যে পদার্থে তুমি কাজ করবে সেই পদার্থের ঘনত্বের মান, আর এই ভি মানটাই কিন্তু তোমার কিন্তু ভেরিয়েবল, তাই নাকি? এখানে তুমি লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি পদার্থটা ফাঁপা ছিল, এর ভিতরে কিন্তু বড় বড় পাথর ঢুকেছি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আয়তন কিন্তু বৃদ্ধি পায় নাই। যেহেতু এখানে আয়তন বৃদ্ধি পায় নাই, তাই এটা নিচের দিক থেকে যে ঊর্ধ্বমুখী যে বল অর্থাৎ প্লাবতা বলের মান, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছ। বিপরীতক্রমে এটার ওজন কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু পদার্থটার ভিতরে ওই পদার্থটার ভিতরে আমি বরাবর পাথর ঢুকাচ্ছি, তার মানে ওইটার নিচের দিকে ওজনের পরিমাণটা কিন্তু আরো বৃদ্ধি পাইবে, কিন্তু নিচ থেকে উপর দিকে যে প্লাবতার মানটা, এটা কিন্তু কখনোই বৃদ্ধি পাইবে না। আচ্ছা, এখন চলে আসি আমরা একটু অন্য টপিকে, বস্তু ভাষা আর ডোবার হচ্ছে কারণ। বস্তু ভাষা ডোবার কারণ হচ্ছে মূলত তিনটা, তোমরা জানো। এটাই এক নম্বর কারণ এটা হতে পারে। দেখো, মনে করো যে উপর দিক থেকে বস্তুর যে বল দিচ্ছে সেটাকে আমরা ওজন ডাব্লিউ ধরতেছি, আর নিচ দিক থেকে উপরের দিকে আমাদের প্লাবতার মান হচ্ছে এফ যদি হয়ে থাকে, তাহলে এক নম্বর সমীকরণটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে যে এক নম্বর সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে প্রযুক্ত বলের মান বা ওজনের মানটা কিন্তু ঊর্ধ্বমুখী প্লাবতা বলের থেকে কিন্তু অনেক বেশি। ফলে এরকম ঘটনা যদি ঘটে, অর্থাৎ ডাব্লিউ গ্রেটার দেন যদি এফ হয়, অর্থাৎ প্লাবতা বলের থেকে যদি বস্তুর ওজনের পরিমাণটা বেশি হয়, তাহলে সেই বস্তুটা ডুবে যাবে। সেই বস্তুটা আমাদের কি হবে, সেই বস্তুটা আসলে কি হবে, ডুববে। এই বস্তুটা আসলে কি হয়ে যাবে, ডুববে। আর যদি এরকম ঘটনা ঘটে যে যদি বস্তুর ওজনের থেকে আমাদের প্লাবতার মানটা যদি বেশি হয়, তাহলে এটা কি হবে, তাহলে এটা আমাদের আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আমি এটাকে একটু মডিফাই করে দেখো, তাহলে এই পদার্থটা একটু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আংশিক নিমজ্জিত বলতে কি, একটু নিচে থাকবে, একটু উপরে থাকবে, অর্থাৎ বেশিরভাগই এটা কিন্তু নিচে থাকবে। এখন পাত্রটা আমি আঁকাই, দেখো তোমরা এখানে, এটা আমাদের মনে করো তরল পদার্থ। হ্যাঁ, তরল পদার্থ। এখন এই যে আংশিক নিমজ্জিত অবস্থার মধ্যে পদার্থটা ঠিক এইরকম অবস্থায় কিন্তু আসলে থাকবে, এরকম অবস্থায় কিন্তু এটা আসলে থাকবে, যেটা কিনা নিচের দিকে বল প্রয়োগ করবে, এটা হলো ওজন, আর উপর দিকে প্রযুক্ত বল আমাদের কি হবে, এফ। এইরকম ঘটনা যখন ঘটবে, অর্থাৎ এফ টু এফ এর মানটা যদি আমাদের ওজনের থেকে বেশি হয়, তাহলে এটা আংশিক নিমজ্জিত অবস্থায় কিন্তু ভেসে থাকবে। আরেকটা ঘটনা ঘটে এখানে, সেটা হচ্ছে ডাব্লিউ সমান সমান যখন এফ হবে, বস্তুর ওজন আর প্লাবতার মান যখন সমান সমান হবে, তখন এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কিন্তু ভাসবে। আমি আবার বলতেছি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কিন্তু এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় এটা কিন্তু ডুবে থাকবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় এটা কিন্তু ডুববে। এবং সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ডুবা বলতে কি বোঝাচ্ছে, তখন কিন্তু আর এই অংশটা কিন্তু আর কোনো থাকবে না, তখন পানির যে উচ্চতা আর আমার পাত্রের উচ্চতা দুইটা কিন্তু আসলে পানির উপরিতল আর পাত্রের উপরিতল দুইটা কিন্তু একই ব্যালেন্সে কিন্তু থাকবে। তখন এই ঘটনা ঘটবে যখন বস্তুর ওজন আর আমার নিচের দিক থেকে প্লাবতার মানটা যখন সমান হবে, তখনই কিন্তু আসলে আমাদের এই সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কিন্তু বস্তুটা কিন্তু ডুবে থাকবে।
আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা একটু ব্যতিক্রম ধর্মী। দেখো, বস্তুর আর্কিমিডিসের নীতি। একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম যে বস্তুর আচ্ছা, তরল পদার্থটার ভিতরে, একটা তরল পদার্থের ভিতরে যদি তুমি কোনো পদার্থ রাখো, একটা বস্তুকে যদি ডুবাও, এবং সেই ডুবন্ত অবস্থার ক্ষেত্রে মনে করো মনে করো যে উপরের দিকে আমার প্লবতা বলের মান হচ্ছে 10 নিউটন। মনে করো উপরের দিকে আমার হচ্ছে প্লবতা বলের মান হচ্ছে কয় নিউটন? 10 নিউটন। হ্যাঁ, তো এখন একটা সময় মনে করো এই পাত্রটা আমার এই জায়গাটাতে ছিল। হ্যাঁ, মনে করো যে এই পাত্রটা ঠিক এই জায়গাটাতে ছিল, এই জায়গাটাতে ছিল। তখন আমার মনে করো যে নিম্নের দিকে নিচের দিকে আসলে তখন প্লবতা ওজনের মান তখন কত হবে? দুইটা সমান হবে, তাই নাকি? দুইটা সমান হবে তখন কয় নিউটন হবে আমাদের এখানে? 10 নিউটন হবে। হ্যাঁ, এটা তো কথা ছিল, তাই নাকি? তো এখন মনে করো যে এই পদার্থটা, এই পাত্রটার ভিতরে আমি এরকম গোল 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 অনেকগুলো পাত্র ঢুকাইছি। ঢুকানোর পরে এর ওজনটা আমার কত হয়েছে? এর ওজনটা তখন আমার মনে করো যে হয়েছে হচ্ছে 15 নিউটন। হ্যাঁ, মনে করো কয় নিউটন হয়েছে? 15 নিউটন হয়েছে। একটু ভালো করে চিন্তা করে দেখো, আমার নিচের দিক থেকে প্রবণতা বল দেওয়া হচ্ছে কয় নিউটন? 10 নিউটন। আর উপরের দিক থেকে এই পদার্থটা নিচের দিকে যখন আসছে তখন আমার কি হয়েছে? তখন এটার ওজন হচ্ছে কয় নিউটন? 15 নিউটন হচ্ছে। তাহলে এই বস্তুটা কতটুকু ওজন আসলে হারাচ্ছে, তাহলে কি কতটুকু ওজন আসলে কিন্তু হারাচ্ছে। এই হারানো ওজনের মানটা আমরা বের করতে পারবো কেমনে? কিভাবে? দেখো, আমরা এই যে আমার কয় নিউটন বল আমাদের উপরে ছিল? 15 নিউটন। আমার প্লবতা বলের মান কয় নিউটন? 10 নিউটন। তাহলে আমরা বের করে দেখতে পারবো, আমরা মান পাবো একটা, এটা হচ্ছে 5 নিউটন বল। তাহলে এই বস্তুটা যখন পানিতে নিমজ্জিত অবস্থায় আছে তখন এই বস্তুটার ওজন হচ্ছে আসলে কয় নিউটন? 5 নিউটন। এবং এই 5 নিউটন বলটাকে আমরা বলতেছি হচ্ছে প্লবতা বল বা ঊর্ধ্বমুখী বল। এবং আরেকটা নতুন জিনিস তোমরা এখন শিখবে, দেখো, সেটা হচ্ছে যে এই প্লবতা বলটাকেই কিন্তু বলা হচ্ছে বস্তুর হারানো ওজন। এই প্লবতা বলটাকে কিন্তু বলা হচ্ছে কি? বস্তুর হারানো ওজন। কেমন বলা হচ্ছে? দেখো, এখন মনে করো যে এটা একটা পাত্র। এই পাত্রটা সমান, পাত্রটা আর একেবারে উপরিতল পর্যন্ত সমানভাবে আমার কিন্তু তরল পদার্থ রাখা আছে, তাই নাকি? তো এখন এই তরল পদার্থের ভিতরে আমি একটা মনে করো যে ফুটবল রাখলাম, বা ফুটবল বা কোনো একটা বল এখানে ঢুকাই দিলাম। তাহলে এই ফুটবলের বা এই জায়গাটা, যে জায়গাটুকু আমার এই গোল গোলকটা দখল করে আছে, ঠিক সেই পরিমাণ পানি কিন্তু আমার এই পাত্রটা থেকে বের হয়ে যাবে, তাই নাকি? এই পাত্রটা কিন্তু যখন বের হয়ে যাবে, অর্থাৎ যেটুকু ওজন, যেটুকু তরল পদার্থ এটা অপসারণ করেছে, ঠিক সেইটুকু জায়গা কিন্তু এটা কিন্তু আমাদের নিয়ে আসছে, তাই নাকি? তাহলে এই পাত্রটার যেটুকু ওজন, তার ওই তরল ওজনটাও কিন্তু একই সমান ছিল, তাই ছিল কিনা? বস্তুটা যেটুকু, আমি যেটা বলতে চাচ্ছি যে এই তরল পদার্থ, বস্তুটা এখানে থাকার আগে তরল পদার্থ ছিল, তরল পদার্থটা সরে যাওয়ার পরেই কিন্তু আমার এই বস্তুটা ওই জায়গায় দখল করে আসছে। তার মানে বস্তুটার যে ওজন আর তরল পদার্থের ওজন দুইটা কিন্তু আসলে কি হবে? সমান সমান হবে। অর্থাৎ একটা তরল পদার্থের ভিতরে যদি কোনো বস্তুকে তুমি ডুবাও, এটা কিন্তু আর্কিমিডিসের সূত্র, স্যার আর্কিমিডিস বলেছেন যে কোনো তরল পদার্থে কোনো বস্তুকে আংশিক ভাবে বা সম্পূর্ণরূপে যখন তুমি ডুবাবে তখন ওই বস্তুটা কিছু ওজন হারাবে। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের কিন্তু আসলে সমান। অর্থাৎ এই বস্তুটা যেটুকু তরল পদার্থকে সরাই দিবে, ঠিক সেই পরিমাণ ওজনে কিন্তু এই বস্তুটা কিন্তু আমাদের কি হবে? হারাবে। এবং এই এই মানটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এবং এখানে আমরা দেখলাম এই মানটাকে আমরা বলতেছি হচ্ছে কি আসলে প্লবতার মান। আমি কথাগুলো বলতেছি এই জন্য যে এই অধ্যায়ে এই ধরনের ক্যাটাগরির অঙ্কগুলো তোমাদের এই অধ্যায়ে আছে। এই অধ্যায়ে এই অঙ্কগুলো করার জন্য এই টপিকগুলো, এই তথ্যগুলো তোমাদের অনেক কিন্তু কাজে লাগবে বলে আমি আশা করি। আচ্ছা, তো আজকে তোমাদের এই অধ্যায়ে যে টপিকগুলো ছিল, এর আগে যে টপিকগুলো আলোচনা করেছিলাম, প্যাসকেলের চাপ নিয়ে আলোচনা করেছিলাম, বায়ুমণ্ডলের চাপ নিয়ে আলোচনা করেছিলাম, ঘনত্ব নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো আজকে যে দুইটা টপিক ছিল, একটা ছিল হচ্ছে তোমাদের প্যাসকেলের সূত্র, আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তো এই দুইটা সূত্র নিয়ে আমরা আজকে কথা বললাম। তো এই অধ্যায়ে আর নতুন কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, বা নাই, মনে হচ্ছে না নয়, এই অধ্যায়ে আর নতুন কিছু তোমাদের নাই। তো যে তথ্যগুলো তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি আবার বলতেছি, যে তথ্যগুলো এখানে আছে এই তথ্যগুলো তোমরা বারবার একটু বাসায় প্র্যাকটিস করবা, এবং রিডিং করার প্রতি, বই পড়ার প্রতি একটু তোমরা আগ্রহী হয়ে উঠবা, যাতে করে তোমাদের বই পড়ার ভাষা টিকে থাকে। কারণ অনেক সময় দেখা যায় বই না পড়ে তোমাদের বই পড়ার প্রতি একটা অনীহা চলে আসে। এই অনীহাটা দূর করার জন্য তোমরা অবশ্যই করবা, সব সব সাবজেক্টের বই তোমরা রিডিং করবা। তো আগামী ক্লাসে
আমি আবারও তোমাদের সামনে হাজির হব। তার আগে, শেষ করার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা জানো পরীক্ষা, আমি বারবার এই কথাটা বলি, হয়তো তোমাদের অনেকে বিরক্ত লাগতে পারে, তবুও বলতে হয় যে তোমরা, তোমাদের কাছে পাঠ পরিকল্পনা আছে, তোমরা অবশ্যই বাসায় পাঠ পরিকল্পনা দেখে দেখে কিন্তু তোমরা তোমাদের কাজগুলো চালিয়ে যাবে। সামনে যে আমাদের স্কুল আলাদা মতেই যখনই খুলুক না কেন, তখনই কিন্তু আমাদের স্কুল খোলার পরপরই আমাদের কিন্তু একটা প্রথম সারির পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তো এটার প্রস্তুতি তোমরা অবশ্যই নিবে। বাসা এবং বাড়ি থেকে বের হবে না, তোমরা জানো বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এখন এটার আরো ভয়াবহ অবস্থা দেখা দিচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলতেছে এটা কিন্তু আরো ভয়াবহ অবস্থার সামনে আসছে। জানি না, আল্লাহ মাফ করে দেখ। সকল কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা, আল্লাহ ভালো সবকিছু জানেন। তো আমি আবারও তোমাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা বাসায় ভালো করে পড়বে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস শেষ করতেছি। আমি আগামী ক্লাসেই তোমাদের সামনে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।